স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার আমলে হত্যা গুমের জনপদে পরিণত হয় নারায়ণগঞ্জ, তদন্ত ও বিচার দাবি। বৃষ্টি না হলেও নোয়াখালীতে বন্যার উন্নতি নেই, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করা হয়। এদিকে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত ২৫ আগস্ট গোপালকে গ্রেপ্তার করা হয়। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করছেন। গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। ৫ আগস্টের পর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২৭ আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। শিরিন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ d'Affaires হেলেন লাফেভ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনায় লাফেভ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। ছাত্র জনতার আন্দোলনে হাজারো প্রাণের বিনিময়ে যে সফলতা এসেছে তা রক্ষায় পাহারা দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানে দিনাজপুরে নিহত রুদ্র সেন ও অন্যান্য নিহত ও আহতদের স্মরণে সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরও বলেন, আন্দোলনের সফলতার কোনো ধরনের অপমান জাতি সহ্য করবে না। এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠী, দল কিংবা সম্প্রদায়ের নয়, এই আন্দোলন জনসাধারণের। জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কুড়িগ্রামের শিক্ষার্থী আশিকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এবং পরে তার শিক্ষা প্রতিষ্ঠানে ৫ পীর ডিগ্রি কলেজ মাঠে আশিকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত ছাত্র জনতা অংশ নেয়। পরে তার গ্রামের বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুরের উত্তর বক্সিগঞ্জ গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় আওয়ামী ছাত্রলীগের সাথে সংঘর্ষে মারাত্মক আহত হয় ৫ পীর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র আশিক। প্রথমে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ১৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রোববার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশিক উত্তর বকশীগঞ্জ গ্রামের চান মিয়ার দ্বিতীয় পুত্র। শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জ যেন একটি হত্যা ও গুমের জনপদে পরিণত হয়। বিচারহীনতার ফলে ভুক্তভোগী পরিবারগুলো শুধু চোখের জলই ফেলেছেন গত 16 বছর ধরে। আর সরকারি দলের নেতাদের প্রত্যক্ষ মদদে ত্বকী, আশিক, চঞ্চল ও ভুলু সহ একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলে। তবে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। 2013 সালের 6 মার্চ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাইয়ের ছেলে আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমরকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। একই বছরের 12 নভেম্বর ভ্রমর আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। 2014 সালের 5 মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায় ওসমান পরিবারের নির্দেশে চাষাড়া কলেজ রোডে তাদেরই টর্চার সেলে 11 জন মিলে ত্বকীকে হত্যা করে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবেন, কিন্তু সেই অভিযোগপত্র আর আদালতে পেশ করা হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিচার প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন ত্বকীর পিতা। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলে, আমি ওসমান পরিবারকে দেখে রাখব। যখন নাকি এই কথাটা বলে তখন এই তদন্ত বা মামলার যে যতটুকু অগ্রগতি হয়েছে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এবং তারপরে এই 11 বছর। সন্তানের হত্যার সঙ্গে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানও জড়িত বলে দাবি এ হতভাগ্য পিতার। শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানকে দিয়ে এই ত্বকীকে হত্যা করিয়েছে। কর্নেল মুজিবকে ধরেই শামীম ওসমান এবং তার ছেলে তাদের এই নামগুলো সেখানে বাদ রেখেছে। শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে নারায়ণগঞ্জে ওসমান পরিবার দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে ত্বকী ছাড়া তারা হত্যা করেছে আশিক, চঞ্চল, ভুলু ও মিঠু সহ অনেককে। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে ওসমান পরিবারের এসব অপকর্মের বিচারের দাবি জানান বিশিষ্ট জনরা। আজকে 11 বছর ত্বকী হত্যা, চঞ্চলের একই অবস্থা, আজকে বুলু সাহা, আজকে মিঠু, আশিক, বিভৎস মানে ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এদের বিচার করে সরকারকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে, সরকারকে এটা বোঝাতে হবে, জনগণের কাছে মেসেজ পৌঁছাতে হবে যে এই সরকার আইনের শাসনের উপর বিশ্বাস করে। আমি আশিক হত্যা মামলার একাধিকবার নারাজি দিয়েছি এবং সেখানে এজাহারকারী ইনসিকিউর, কোর্টে যেতে ভয় পায়। এই হত্যাকাণ্ডগুলির সুষ্ঠু তদন্ত দরকার। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের ফাইন্ড আউট করে অভিযোগপত্র দেওয়ার পরেই মামলাগুলি আলোর মুখ দেখবে এবং ন্যায় বিচার পাবে। এছাড়াও নারায়ণগঞ্জের 7 খুনের চাঞ্চল্যকর মামলায় ওসমান পরিবার জড়িত বলে অভিযোগ করেন নিহতদের পরিবারের স্বজনরা। তাই ওই মামলার পুনর্তদন্ত দাবি করেন তারা। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় চিকিৎসক উপস্থিতি সকাল থেকে বেশ কম দেখা গেছে। চিকিৎসকদের নিরাপত্তায় বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার দিনভর উত্তেজনা দেখা দেয়। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা। পরে রাত থেকে জরুরি বিভাগে সেবা শুরু হয়। একটু দেখার পরে বাইরে চলে যায়, আবার ভিতরে আসে। ডাক্তাররা সিরিয়াস করতে দিচ্ছে এমার্জেন্সি, কিন্তু ওইখানে সব জিনিস অফ। অচিরেই আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো বা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। 2টা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে।
বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। এবার বন্যা প্রসঙ্গ। দেশে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে দুই একটি জেলা ও কিছু নিম্নাঞ্চলের মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। ফেনীতে দাগনভূঞা, সোনাগাজী ও সদর উপজেলার কিছু গ্রামীণ সড়কের পাশাপাশি বাড়িঘরে এখনও পানি রয়েছে। জেলা প্রশাসন জানায় এখনও প্রায় 20,000 মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আছেন দাগনভূঞা উপজেলায়। ফেনী সদর উপজেলার মধ্যে লেমুয়া ও ধলিয়া ইউনিয়ন থেকে পানি নেমেছে অত্যন্ত ধীর গতিতে। কুমিল্লায় বন্যা কবলিত 14টি উপজেলা থেকে দীর্ঘ 13 দিনেরও বেশি সময় পর ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। পানি নেমে যাওয়ায় অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ বাড়ি ঘরে। গোমতী নদীর বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে, তবে প্রবাহের মাত্রা অনেকটা কমে এসেছে। আমার 67 বছর বয়সে কখনো আর এই বন্যা আমাদের এলাকাতে আসে নাই বা হয় নাই। যেহেতু আমরা এই ক্ষয়ক্ষতির জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের সহযোগিতা করে, বা এলাকার রোড ঘাট ফুল কালফেট সব তো নষ্ট হয়ে গেছে। বন্যা তো দ্বারা ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকদের সরকারি সহযোগিতা একান্ত প্রয়োজন মনে করি। ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রাম থেকে বন্যা দুর্গতদের চিত্র তুলে ধরতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, দুর্গতরা এখন কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? যেহেতু তারা ফিরে যাচ্ছেন, তাদের পুনর্বাসনের জন্য আসলে কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন। নাদিয়া, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে আমি এখন আছি। আমার পেছনে দেখা যাচ্ছে যে এটাই ভারতের বিলোনিয়া রাজ্য, আর ওখানে যে চেকপোস্টটা দেখা যাচ্ছে সেটা হলো বিএসএফ এর চেকপোস্ট, ওইখানেই সীমান্ত। মূলত বুধবার রাতেই এখানে যে অংশটুকু দেখা যাচ্ছে এখানেই বাঁধটা বিএসএফ এবং ভারতের লোকজন এসে বাঁধটা কেটে দেয়। কেটে দেওয়ার ফলে ফেনী শহর ঘটনাস্থল, এখান থেকেই মূলত এটাই মূল ঘটনাস্থল। এখান থেকে গাছ, ফসলি জমির ফসল এবং মৎস্য ঘের সহ মানুষের ঘরবাড়ি একদম তছনছ হয়ে গেছে। মূলত এই কেটে দেওয়ার ফলে ইন্ডিয়ায় ভারত যে বাঁধটি কেটে দিয়েছে এর ফলে এই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এখন এই বাঁধটি আমরা এখানকার যে স্থানীয় বাসিন্দা আছে তাদের বিএসএফ একইভাবে আরেকবার বাঁধ কেটে দিয়েছে। তখনও ফেনী মোটামুটি বন্যার কবলে পড়েছিল। এবার বাঁধ কেটে দেওয়ার ফলে ফেনী শহর, নোয়াখালী সহ লক্ষ্মীপুরের যে অঞ্চল, এটা বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানকার যে বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে এটুকুই বলেছে যে এই বাঁধটাকে যদি টেকসই ভাবে বাঁধ নির্মাণ করা না হয় তাহলে প্রতি বছরই এই বন্যার কবলে তারা পড়বে। এদের তাদেরকে পুনর্বাসনের জন্য সরকার, বর্তমান যে সরকার আছে তারা তাদের কাছে বিনীতভাবে আহ্বান করেছে তাদেরকে যেন এই পথ তৈরি করে দেওয়া হয়। এর পাশাপাশি তাদের যে জীবন এবং সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে তাদেরকে সহযোগিতা করা হয় এবং তাদের এই উত্তরণের মাধ্যমে তারা মূলত আবার তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে বলে আমাকে জানিয়েছে। এই ছিল ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। বৃষ্টিপাত না হলেও নোয়াখালীতে বন্যার উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই। দুর্গতরা পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ, রয়েছে ত্রাণ সরবরাহে সমন্বয়হীনতা। মাঠ প্রশাসনের কাছে দুর্গতরা ত্রাণ সহায়তার অনুরোধ জানিয়েছেন। বলছেন বন্যা পরবর্তী সময় বিভিন্ন প্রণোদনা অব্যাহত রাখলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। নোয়াখালীর কবিরহাট উপজেলার করিমগঞ্জ নামের গ্রাম, ঘর পর্যন্ত পানি উঠেছে, ভেলাই একমাত্র ভরসা। দিনের নিত্যদিনের কাজকর্ম সারতে এই ভেলা নিয়ে মূল সড়কের দিকে যেতে হয় তাদের। রান্নাঘর তলিয়ে গেছে শৌচাগারও। নিত্যদিনের কাজকর্ম তাই বেশ কঠিন হয়ে পড়েছে এই জনপদে। মূলত
ফেনীতে যে বন্যা শুরু হয়েছিল সেটির পানি ধীরে ধীরে দক্ষিণ দিকে গড়াতেই এই এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। গত কয়েকদিনে তেমন কোনো উন্নতি হয়নি এই এলাকার বন্যার। এই গ্রামের যে মূল কবরস্থান সেটি একেবারেই বন্যার পানির নিচে নিমজ্জিত। কিছুদিন আগে মারা গেছে, সপ্তাহখানেকের মতো হয়েছে। ওনাকে আমরা অন্তত 10 কিলোমিটার দূরে নিয়ে আমরা ওনাকে মাটি দিছি। যে জলাধার দিয়ে মূলত পানি ফেনী থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার কথা, সেগুলো উপচে পড়ে এই লোকালয় প্লাবিত হয়েছে। গ্রামগুলোতে ত্রাণ অনেক কম পৌঁছাচ্ছে, যেটা প্রয়োজন তার তুলনায় অনেক কম। এটা অন্যতম কারণ হচ্ছে যে টিমগুলো ঢাকা থেকে আসতেছে তারা স্থানীয় টিমগুলোর সাথে কোনো যোগাযোগ করতেছে না। এই জায়গাগুলোতে আসলে কেউই ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেন না, কারণ এখানে এই পথে আসলে আসাটা খুবই ভোগান্তির। শিশুরা এরই মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে এবং এই শিশু খাদ্যেরও কিন্তু তীব্র সংকট রয়েছে। ফেরে খুব দাস্ত হইতে যাইছে 3 দিন এবং শরীর খুব ব্যথা, বমি টমি হইতেছে না, শুধু দাস্ত। নৌকা দেখে অনেকেই আশায় বুক বেঁধে দাঁড়িয়েছেন বাড়ির উঠোনের কিনারে। সেখানেও হাঁটু পানি, একটু আশা যদি কেউ এসে তাদের হাতে পৌঁছা দেয় ত্রাণের ব্যাগ। ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনী সমন্বয় করে বন্যার সময় যেমন আমরা ত্রাণ দিচ্ছি এবং পরবর্তী সময়েও একইভাবে যদি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে ত্রাণগুলো বিতরণ করা যায় তাহলে একদম সঠিক জায়গায় ত্রাণগুলো পৌঁছানো সম্ভব হবে। সংগঠন যদি নৌকার ব্যবস্থা করতে পারছেন, তখন তারা চেষ্টা করছেন দুর্গম গ্রামগুলোতে ঘাড়ে করে নিজেরা ভেজে ত্রাণ পৌঁছে দেওয়ার। মানবতার যে অনন্য দৃষ্টান্ত সেটিই দেখা যাচ্ছে এই এলাকায়। শুধু ত্রাণ নয়, দুর্গম এলাকাগুলোতে দেখা দিয়েছে স্বাস্থ্যসেবারও সমন্বয়হীনতা, যে কারণে জরুরি ভিত্তিতে এই পরিষেবাগুলো প্রয়োজন। এখানকার মানুষরা বলছেন যে জরুরি ভিত্তিতে এই ধরনের সেবা না দেয়া গেলে পারে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, আর বন্যা পরবর্তীতে সবাইকে সমন্বিতভাবে আবার ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়ারও প্রয়োজন এখন থেকেই। আসিফ জামান, দীপ্ত সংবাদ, নোয়াখালী। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আনসারুল আলম চৌধুরী নামের এক ঋণ খেলাপিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সকালে তাকে আটক করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 8:30টায় দুবাই যাওয়ার সময় বহির্গমন টার্মিনালে তাকে আটক করা হয়। তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দেহের তালিকায় ছিলেন। চট্টগ্রামের চাকতাই শাখা ইসলামী ব্যাংকে তার নামে 1400 কোটি টাকার বেশি ঋণ রয়েছে। আটকের পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকার আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস, শ্রমিক নিয়োগ ও আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকরি প্রত্যাশীরা। সোমবার সকাল 9টার দিকে পলাশবাড়ি এলাকায় নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের এক পাশে বিক্ষোভ শুরু করে গিলডান বাংলাদেশ নামের পোশাক কারখানার শ্রমিকরা। এছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এ সময় নবীনগর চন্দ্রা মহাসড়কের উভয় লেনে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এদিকে নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আবদুল্লাপুর থেকে বাইপাইলের সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিল্প, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে বাইপাইল আবদুল্লাপুর সড়ক থেকে তাদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। কোনো শত্রুর হামলা নয়, বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। স্থানীয় সময় রোববার ওই দুর্ঘটনা নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। গত 19 মে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই দুর্ঘটনায় মারা যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি আরোহীরা।
শুরু থেকেই রাইসের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। কারণ জানতে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি দল তদন্ত শুরু করে। তদন্তে আরও বলা হয়, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল। হঠাৎ করে ঘন কুয়াশার কারণে পাহাড়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এরপরই আগুন ধরে যায়। দেশের ক্রীড়া ক্ষেত্রে সংস্কারে সরকারের নেয়া পদক্ষেপগুলোর পাশাপাশি সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছ থেকে ক্রীড়াঙ্গনের বিভিন্ন অংশে অনিয়ম অসঙ্গতির তথ্য নেন তিনি। এর মধ্যে ক্রিকেট বোর্ডের ওপর জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণ না থাকা থেকে শুরু করে দেশ জুড়ে মহিলা ক্রীড়া সংস্থার নিষ্ক্রিয়তার কথা তুলে ধরা হয়। শ্রম মন্ত্রণালয়ের একটি জরুরি সভার কারণে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর শুরু হওয়া এই সভায় অংশ নেন দেশের প্রায় সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে ক্রীড়া বিভাগের প্রধানরা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার আমলে হত্যা গুমের জনপদে পরিণত হয় নারায়ণগঞ্জ, তদন্ত ও বিচার দাবি। বৃষ্টি না হলেও নোয়াখালীতে বন্যার উন্নতি নেই, ত্রাণ বিতরণের সমন্বয়হীনতার অভিযোগ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।